অভিযোগ না করে মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। যত চাহিদা কম রাখতে পারবে তত সংসার জীবন সুন্দর। তোমার যা আছে তুমি তাই নিয়ে সন্তুষ্টি প্রকাশ করো, তাহলে দেখবে তোমার ভিতরে আর কোনো কষ্টই নেই। জীবনে খারাপ সময় আসা খুবই প্রয়োজন, কাছের মানুষ কিংবা দূরের মানুষ চেনার জন্য। তুমি বিপদে না পড়লে কখনো বুঝতেই পারবা না তোমার আপনজনরা তোমাকে নিয়ে কি ভাবে। মানুষের সুখ দেখলে জ্বলি আর দুঃখ দেখলে হাসি, এটাই হয়তো বর্তমান সমাজের বাস্তব চিত্র। তাই বেশি সুখে আত্মহারা হয়ে সেটা কারোর সাথে শেয়ার করতে যেও না। কাল হতেই জানালাটা খুলে দিলাম, আর দেখো আজকে কি পরিমাণে রোদ উঠেছে। সূর্যি মামা যেন জানালার ভিতর দিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, কালকে তার উপরে করা আমার অভিযোগটার কথা। আমি বলেছিলাম কি কারণে আজকে আকাশের মন খারাপ, ঘন কালো মেঘ, রোদের দেখা নেই। এই যে দেখো আজকে আর রোদের জন্য তাকাতেই পারছি না, জানালা খুলতেই চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা প্রায়। পৃথিবীতে আমরা যে যেমন মানুষ তার ঠিক কষ্টটা তেমন, যার কষ্ট তার কাছেই বড়। তাই কষ্টটাকে বুকে রেখে হাসতে শেখো, না হলে তুমি পরাজিত নিশ্চিত লাভ করবে। এই যে দেখো ঘরের কাজ শেষ করেই রান্নাঘরে চলে আসলাম। এটা গ্রামীণ গৃহিণীর নিত্যদিনের কাজ, যা আমি খুব আপন মনে যত্ন নিয়ে ভালোবেসে সেগুলো করে থাকি। চুলা ছাই উঠিয়ে মাজার জায়গায় রেখে দিলাম। আর এই যে দেখো বাইরে চলে আসছি একটা সবুরের খোলা নিতে। অনেকেই হয়তো বুঝতে পারছো এটা দিয়ে আমি কি করব, তো আমি তারপরও আর একটাবার বলে দেই। আমি যে শিল্পটায় রোজ বাটি হাত দিয়ে টানতে হয়, তো ভাবছি আজকে একটা সুপারির খোলা নিয়ে আগেকার দিনে মা দাদিরা যেমন টানতো, তো আমি একটা বানিয়ে নেই। তাই আমাদের বাড়ির পাশ থেকে এই সুপারির খোলাটা নিলাম। আমাদের অনেক সুপারি গাছ আছে, কিন্তু তার মধ্যে এই যে দেখো ইটার বাবা বাজার থেকে চলে আসছে। আজকে উনি একটা নতুন ফল নিয়ে আসছে। এইটা নতুন ফল বললাম এই কারণে, ইরা পেটে যাওয়ার পর থেকে এইটা এখনো খাওয়া হয়নি আমার। শুনছি মা খেলে বাচ্চাদের নাকি অসুবিধা হয়, শুধু সেই কারণে বাজারগুলো ব্যাগ থেকে সব নামিয়ে নিলাম। দেখে নিচ্ছিলাম যে উনি আজকে কি কি নিয়ে আসছিল। আর এই যে খেজুর ফুরিয়ে গেছিল, খেজুর নিয়ে আসছে, সেইটা আমি কৌটার ভিতরে ভরে রেখে দিলাম। আনারসগুলো প্যাকেট করে নিলাম। বাকি যা তরকারি ছিল সেইগুলো সব প্যাকেট করে নেব। খিরাইও নিচ্ছি, কারণ এইগুলো আমি ফ্রিজে রেখে দেব, সব তো এখন খাওয়া হবে না সেই কারণে। আর এই যে দেখো বেগুনের এই যে মুখগুলো সব কেটে নিচ্ছি, নিয়ে এগুলো পলিথিনে ভরে নেব যেন রাখতে সুবিধা হয়। কালকের কয়েকটা বেগুন ছিল সেগুলো রেখে দিলাম। আমাদের রমজান মাসে বেগুন একটু বেশি খাওয়া হচ্ছে, কারণ তরকারি কেউ খাচ্ছে না, আর উচ্ছেও চলছে সাথে। বেগুনটা প্রায় ভেজে খাচ্ছে ইরার বাবা। তরকারি রান্না করছি কিন্তু সেটা শেষই হচ্ছে না। এখন সেগুলো সব গুছিয়ে নিলাম, আর নিয়ে এই যে দেখো ফ্রিজে সব রেখে দিতে আসছি। ইরার বাবা রাখার সময় বলছিল একটা আনারস বাইরে রাখতে, তাই আমি কিছুটা সময় থমকে গেছিলাম রাখতে রাখতে। এরপরে খেজুরটা বাইরে রেখে দিলাম, আর তারপরে চলে আসলাম বাসন মাজামাজি করতে। এই যে দেখো বাসনগুলো এখন আর আগের মতো বেশি হয়। এখন তো 3 জন মানুষ খাই, ইরা, আমি আর ইরার বাবা, সেই কারণে খুব একটা বেশি বাসন আর লাগে না। এই যে অল্প কয়েকটা ছিল সেই কয়েকটা এখন আমি মেজে নিচ্ছি। আমার শাশুড়িরা পরের মাসে যখন আসবে তখন হয়তো আর একটু বা বেশি হবে। যাই হোক সেগুলো মেজে নিয়ে এখন আমি মাজার জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমের মুকুলগুলো দেখে মনে হচ্ছে তৃষ্ণার্ত, অনেকদিন তারা পানি খায় না, আর না খেয়ে এভাবে ঝরে পড়ে যাচ্ছে আমের মুকুল ধরার আগেই। কিন্তু এখনো বৃষ্টির দেখা নেই যে তাদের তৃষ্ণার্ত মেটাবে। জানি না আমের ফসল এবছর কি হবে। যে দেখো এখন প্লেটগুলো সব উপর করে দিতে আসলাম পানি ঝরানোর জন্য, আর যেইগুলো রান্নাঘরে লাগবে সেইগুলো সব রান্নাঘরের দেয়ালের উপরে রেখে দিলাম, যেন রান্না করতে গিয়ে হাত দিলেই সেগুলো পেয়ে যায়, বাইরে আর ছোটাছুটি দৌড়দৌড়ি না করে। এরপরে চলে যাচ্ছি মাটির কলসিতে পানি ভরতে। একটু পানি ছিল সেই পানিগুলো সব ঢেলে নিলাম। এখন মাটির কলসিটা সুন্দর করে ধুয়ে পানি ভরতে দিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে আমার এই কালিমাখা চুলোটাকে নেপে একটু সুন্দর চকচকে করে নিতে। ভাবছি ততক্ষণে মাটির কলসিটা ভরেই যাবে। এই যে দেখো ভরে গেছে। এখন এটা নিয়ে রান্নাঘরে রেখে দিচ্ছি
যেন রান্নার কাজে ব্যবহার করতে পারি। এখন আমি চুলাটা ধরিয়ে দেব, তাই ছোট ছোট কিছু কাঠ চুলার পাশে নিয়ে নিচ্ছি। আজকে হঠাৎ গ্যাস ফুরিয়ে গেছে, সেজন্য ইরার জন্য একটা ডিম ভাজতে চুলায় চলে আসলাম। তখন যেমন তখন তো তেমন করে খেতেই হবে, তাই না? তুমি যদি নিজেকে সব পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারো তাহলে কিন্তু কোনো অসুবিধা আর তোমার হবে না। এই যে তেলটা গরম হওয়ার আগেই ডিমটা ঢেলে দিলাম। আমি ভাবছিলাম হয়তোবা তেল গরমই হয়ে গেছিল। ডিম ভাজা হয়ে গেছে, এখন সেইগুলো সব নামিয়ে নিচ্ছি। একজন আপু কমেন্টে বলছিল, আমার শাশুড়ির কথা বলছিলাম, তো উনি বলছিল যে আমার দিকে আর আমার দেবরের দিকে খাই কিনা। তো আসলে আমি ছোটজন, আর ওনারা এখন যেদিকে আছে ওর মানে ওটা বড়জন, আমার ভাসুর আর কি। আর আমার শ্বশুর নেই, উনি মারা গেছে। দাদি শাশুড়ি আর শাশুড়ি আছে। শ্বশুর মারা যাওয়ার পর থেকে ওনারা আমাদের দিকে 1 মাস আর আমার ভাসুরের দিকে 1 মাস এইভাবে খাওয়া দাওয়া করে। ভাজার পরে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর সেই পানি ঠান্ডা গরম মিশিয়ে কাপড়গুলো চটকে চটকে সব ভিজিয়ে দিলাম ডিটারজেন্ট দিয়ে। তারপরে আমি এই যে তরকারিগুলো কাটতে আসলাম। ভাবলাম যতক্ষণে তরকারি কেটে নেব ততক্ষণে কাপড়গুলো একটু ভালোভাবে ভিজে যাবে। আমি সব সময় কাজ কিন্তু এরকমভাবেই করি। আমার কেন জানি মনে হয় একটার ফাঁকে আর একটা করে নিলে একটু সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। এই কাজগুলো যদি আমি একটার পর একটা করতে যাই তাহলে অনেকটাই সময় লেগে যায়। এখন তরকারির খোসাগুলো সব উঠিয়ে নিলাম, আর তারপরে উপর থেকে এই কাপড়গুলো সব ভালোভাবে ধুয়ে রোদে মেলে দিচ্ছি। শার্টের বোতামগুলো সব লাগিয়ে নিলাম যেন বাতাসে উড়ে না যায়। তারপরও যেহেতু লাইলনের দড়ি, সেজন্য শার্টগুলো সরে যাচ্ছিল, তাই ক্লিপটা লাগিয়েই দিলাম। ইরার বাবার কিছু শীতের কাপড় ছিল, সেগুলো সব ধুয়ে দিলাম। ভাবছি এগুলো তো আর লাগবে না আগামী বছর ছাড়া, এই জন্য সব কেচে ধুয়ে উঠিয়ে রাখবো। আজকে বেশ অনেকগুলোই কাপড় চোপড় ছিল, সেই জন্য একটু বেশি দেরি হয়েছে এইগুলো কেচে আনতে পুকুর থেকে। ঘরের ভিতরে আমার জায়গা আছে, তবে গ্রামের মানুষ মনে হয় পুকুর থেকে না ধুলে আসলে খোলামেলা মনে হয় সাবানের ফেনাগুলো বেরোতেই চাচ্ছে না। আর দেখো ছাদের উপরে কতগুলো মেহগুনির পাতা পড়েছে, ওগুলো মেলে দিয়ে নিচে এসে ইরের বাবার জন্য একটা আনারস কেটে নিচ্ছিলাম। উনি যখন এনেছিল তখন বলছিল একটা কেটে রাখার জন্য। আর এই যে দেখো এই টিফিন ক্যারিয়ারের বাটিটা আমি একটা সুপার শপ থেকে নিয়েছিলাম, সব ঢাকনাওয়ালা। দেখে আমার বেশ পছন্দ হয়েছিল। ভাবছিলাম ফ্রিজে কোনো কিছু রাখার জন্য এই জিনিসটা আমার জন্য প্রয়োজন আছে। খোলামেলা কোনো জিনিস রাখলে একটার গন্ধ আর একটার সাথে মিশে যায়, কেমন একটা লাগে, সেজন্য। তারপরে খোসাগুলো সব এই যে লেবু গাছের এইখানে ফেলে দিলাম। তো অনেকবার বলেছি কমলা লেবু গাছের কথা, কিন্তু আসলে দেখানো হয়নি। এই যে দেখো এইখানে 10-12টার মতো গাছ আছে চারিকানা দিয়ে। লেবু গাছ দেখাতে হঠাৎ আমার চোখ পড়লো কাঁঠালের দিকে। এই যে দেখো গাছে কি সুন্দর কাঁঠাল হয়েছে। ভাবলাম তাদের একটু ক্যামেরা বন্দি করা যাক। এরপরে চলে আসলাম একটু বাটাবাটি করে নিতে। পেঁয়াজ রসুন কুচিয়ে এইখানে বেটে নিয়েছি। রান্না যেহেতু কম, এজন্য মশলাও কম কম করে বেটে নিচ্ছি। যেহেতু প্রতিদিনের মশলা প্রতিদিন বেটে খাই, সেই জন্য এইখানে একটা রসুন থেতো করে নিচ্ছি। এইখানে ঝোল তেঁতুটা বাখার দেবো, সেই জন্য আমি বাখারে সবসময় রসুন থেতো করে দিয়ে থাকি। এখন শিলপাটাটা সুন্দর করে ধুয়ে আবার কাপড়টা দিয়ে ঢেকে দেবো, যেন কোনো পোকামাকড় বসতে না পারে। আজকে জিরে মরিচটা বাটলাম না, কারণ কালকের একটু বাটা রয়ে গেছিল। এরপরে ঝোল তিতুটা এইখানে রান্না করতে বসিয়ে দিই। তোমরা দেখছো আমি যখন কাটছিলাম তখন কিন্তু উচ্ছে পানিতে ভিজিয়ে দিচ্ছি। কারণ হলো যারা একটু উচ্ছে ঝোল তিতুতে বেশি খেতে চাও তারা এরকম কেটে আধা ঘন্টা রান্নার আগে ভিজিয়ে রাখতে পারো, তাহলে উচ্ছের বেশি তিতুটা বেরিয়ে যাবে আর তোমার উচ্ছের ঝোল তিতুটাও সুন্দর লাগবে। খুব বেশি তিতু না, যেরকম তুমি চাও সেই রকম। আর এইরকম বলক আসলে ছেড়ে দিতে হবে, উচ্ছেটা যেন ভালোভাবে সিদ্ধ হয়, এরকম একবারে গলে না যায়। লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাও মাখিয়ে দিয়েছিলাম, এতে করে এই ঝোল তিতুর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক রান্না হয়ে গেছে, এখন ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। আগে থেকে ধুয়ে রাখা চাল এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব, সাথে দিয়ে দেব পরিমাণ মতো পানি, যেন ভাতটা সুন্দরভাবে ফুটে যায়। আজকে আর ভাতের হাঁড়ির মুখে সরা দিতে পারছি না, এই জন্য মাঠের ঢাকনা দিয়ে দিলাম। কারণ সরাটা আমার ইরা নিয়ে চলে গেছে খেলা করার জন্য।
ওনার আসলে যে জিনিস পছন্দ সেটা ওনার চাই। তো এদিকে বলক চলে এসেছে, আর দেখো ঢাকনা দিয়ে পানি কেমন ভাবে হাড়ের গায়ে সব গড়িয়ে গড়িয়ে পড়ছে। ভাবছি এবার তো ভাত হতে একটু দেরিই লাগবে। এর মধ্যে আমি ইরাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর তারপরে এই যে এসে দেখি ভাত হয়ে গেছে। সেটা এখন আমি হটপটা নামিয়ে নেব, যেন সন্ধ্যাবেলায় বেশিক্ষণ পর্যন্ত গরম থাকে। সেই জন্য আমি রাইস কুকার বা গ্যাসে ভাত খুব কম রান্না করি, যথাসম্ভব চেষ্টা করি চুলায় রান্না করে নিয়ে যাওয়ার জন্য। এরপরে চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন রান্না হবে, কারণ ইরার বাবা রমজানের সময় কোনো মাছই মানে আঁশ মাছ যেগুলো বলে সেগুলো খেতে চায় না। ওনার চিংড়ি মাছ হলে ভালোই হয়, সেজন্য চিংড়ি মাছ রান্না করা হয়। কালকে রান্নার জন্য মাটির কলসি থেকে পানি ছোট কলসিটাই ভরে নিচ্ছি, কারণ ওই কলসিটায় যে পানি ছিল সেগুলো শেষ হয়ে গেছে। এখন যে জিনিসগুলো আমার লাগবে না সেই জিনিসগুলো সব বাইরে রেখে দিয়ে আসছি, যেগুলো মাজতে হবে আর কি। আর যেইগুলো রান্নাঘরে গুছিয়ে রাখার প্রতিদিন কাজে লাগবে সেইগুলো ঠিক সেইখানে রেখে দিচ্ছি, যেন পরের দিন আসলেই সেইখানে হাত দিলে আবার পেয়ে যায়। এখন রান্নার জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো তরকারিটা কিন্তু ওইভাবে হতে থাকবে, কারণ তরকারি তার বেশিক্ষণ জাল লাগবে না, যে আঁশ আছে চুলাই তার মধ্যেই হয়ে যাবে। আর এইদিকে আমি পুরো রান্নাঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই যে এসে দেখলাম তরকারিটা এখন হয়ে গেছে, প্রায় নামিয়ে নেব। ভাবছি চুলায় তো আগুন আছে, তো একটু পানি দিয়ে দেই চুলায়, তাহলে একটু গরম পানি থাকবে, যারা লাগবে সে নিয়ে নিতে পারবে। এখন এই যে তরকারিটা খাওয়ার জন্য উপযুক্ত, কিন্তু খাওয়া যাবে না। এরপরে আমি ছাদের উপরে আসলাম, যে কাপড়গুলো কেচে দিয়ে গিয়েছিলাম সেইগুলো দেখছি যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো সব বালতিতে ভরে নিয়ে যাচ্ছি, আর যেইগুলো ভিজে আছে সেইগুলো রোদ জায়গায় আবার দিয়ে দিচ্ছি। ছাদের উপরে যেহেতু অনেক পাতা পড়েছে সেই জন্য ভাবছি ছাদটা একটু ঝাড়ু দিয়ে নেব। এই জন্য এই দিকের কাপড় চোপড়গুলো সরিয়ে ওই দিকটাই দিয়ে দিচ্ছি, যেন কোনো ধুলো কাপড়গুলো লেগে না যায়। আমার বাবা বলতো বাড়ির আঙিনায় কিংবা পুকুরের আশপাশ কোনো ঝরা পাতার গাছ লাগাতে নেই, কারণ এইগুলো লাগালে এর পাতা ঝাড়ু দিতে দিতে জীবন শেষ। আর যদি পুকুরে পড়ে তাহলে পুকুরের পানিগুলো নষ্ট করে ফেলে। সেই জন্য পুকুরের পাশ দিয়ে কলা গাছ, সুপারি গাছ, নারিকেল গাছ, তাল গাছ এইগুলো লাগানো ভালো, কারণ এইগুলোর একটাই করে পাতা পড়ে, আর সেইগুলো যেই সেই তুলে ফেলে দিলেই হয়ে যায়। যারা বাড়ি করবে তারা চাইলে কিন্তু এটা করতে পারো, যদি তোমাদের ভালো লাগে। এই যে দেখো বেগুনের পাতাগুলো সব আমি এইখানে জড়ো করে নিলাম ঝাড়ু দিয়ে। নিচেও অনেক পাতা পড়ছে, সেইগুলো সব জড়ো করে রেখে দিতে হবে। আর এই পাতাগুলো শুকিয়ে একবারে রান্নার জন্য উপযুক্ত হয়ে গেছে চুলায় জ্বালানোর জন্য আর কি। এখন এটা বস্তায় ভরে নেব, কারণ ধান উঠলেই সেটা আবার সিদ্ধ করতে হবে। এই জন্য এরপরে ঝড় বৃষ্টি আগে থেকে পাতাগুলো সব জড়ো করে রেখে দিতে হবে, কেন ওই সময় গিয়ে কোনো সমস্যায় পড়তে না হয়। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ।